বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই আলোচনা সভা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, অনুষ্ঠানে উপস্থিত যুক্তরাজ্য বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে প্রথমেই আমি স্মরণ করছি সেই সকল নেতৃবৃন্দকে, বিএনপির সেই সকল কর্মী ভাইদেরকে যারা এই দলের আদর্শকে, শহীদ জিয়ার আদর্শকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে তুলে ধরার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে তুলে ধরার জন্য, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন আন্দোলন, বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা নিজেদের জীবন দিয়েছেন সেই সকল শহীদদেরকে স্মরণ করছি। একই সাথে স্মরণ করছি স্বৈরাচারী আন্দোলনের সময় এবং 96 থেকে 2001 এবং গত 6 বছর যাবৎ যে সকল নেতাকর্মী বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, জেল জুলুম এর সম্মুখীন হয়েছেন, সেই সকল কর্মী ভাইদেরকে, সেই সকল নেতৃবৃন্দকে শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি। আমন্ত্রিত সকল নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, আজকে বাংলাদেশের, শুধু বিএনপির নয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেও আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1978 সালের এই দিনে গঠিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। 78 সালের 1 সেপ্টেম্বর বিকেলে ঢাকার রমনা রেস্তোরাঁয় বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম আহ্বানকারী, স্বাধীনতা যুদ্ধের সংগঠক এবং স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই দিন দলের ঘোষণাপত্র পাঠ করেন। বাংলাদেশে শুরু হয় এই যাবৎকালের সবচেয়ে জনপ্রিয় ও গণতান্ত্রিক দলের যাত্রা। বিএনপির ঘোষণাপত্রের প্রথম বাক্যেই আছে, বাংলাদেশি জাতীয়তাবাদ ভিত্তিক ইস্পাত কঠিন গণ ঐক্যের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা, রাষ্ট্রীয় অখণ্ডতা ও গণতন্ত্র সুরক্ষিত ও সংরক্ষিত করা। এই ঘোষণার মধ্যেই নিহিত আছে বিএনপির একটি সার্বভৌম, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার। সে লক্ষ্যেই বিএনপির প্রতিষ্ঠাকাল থেকে এখন পর্যন্ত ধাপে ধাপে অপশক্তির সকল ষড়যন্ত্র পেরিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে সফলভাবে বিএনপি এগিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত জনগণের ভোটে নির্বাচিত হয়ে কমপক্ষে 5 বার রাষ্ট্র ক্ষমতায় থেকে দেশ ও জনগণের উন্নয়নের কাজ করার সুযোগ পেয়েছিল বিএনপি। প্রথমবার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে, এর পরের বার মরহুম রাষ্ট্রপতি সাত্তার সাহেবের নেতৃত্বে এবং এরপর তিনবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়। বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দলের এই সাফল্য নেই
জনগণের কাছে বিএনপির মতো গ্রহণযোগ্যতা। বিএনপি এই মুহূর্তে বিরোধী দলে থেকে অবৈধ সরকার হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রয়েছে রাজপথে। বিএনপির এই গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে দেশের অধিকাংশ মানুষের সমর্থন রয়েছে। এর প্রমাণ আপনারা দেখেছেন চলতি বছরের 5ই জানুয়ারি শেখ হাসিনার কেন্দ্র দখল ও ভোট ডাকাতির নির্বাচনে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কথিত নির্বাচন বর্জন করেছিলেন। সেই তামাশার নির্বাচনে বাংলাদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথায় সায় দিয়ে সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি। সেই ভোট ডাকাতির নির্বাচন, সেই তামাশার নির্বাচনে আমরা দেখেছি যে তাদেরই হিসাব মতে 44টা কেন্দ্রে একজন ভোটারও তারা পায়নি। এমনকি সেই সকল অঞ্চলে যে কেন্দ্রগুলিতে একটিও ভোট পড়েনি, সেখানে তাদের নিজেদেরও দলীয় সংগঠনের যে সকল কর্মীরা ছিল, নেতারা ছিল, তারাও সে সকল ভোট কেন্দ্রগুলিতে ভোট দিতে যায়নি। জাতীয় সংসদের 154টি আসনে পাওয়া যায়নি কোনো রকমের প্রতিদ্বন্দ্বী প্রার্থী। সুতরাং ওই দিন ইলেকশন হয়নি, বরং অবৈধ প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা কিছু মানুষকে সিলেকশন করে তার অবৈধ সরকার গঠন করেছিল। বিএনপির এই জনপ্রিয়তা এবং গণমানুষের কাছে গ্রহণযোগ্যতার নেপথ্যে রয়েছে বিএনপির দূরদৃষ্ট সম্পন্ন চিন্তা, আদর্শ, উদ্দেশ্য এবং ইতিবাচক ও জনমুখী কর্মসূচি। এই কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন দেশের সকল ধর্ম, বর্ণ, ভাষা, সাংস্কৃতিক ও সামাজিক মূল্যবোধ নির্বিশেষে প্রতিটি মানুষের স্বাধীনতা ও আকাঙ্ক্ষার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদর্শন। গণমানুষের সেই আকাঙ্ক্ষার প্রতি লক্ষ্য রেখেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি। এই দল গঠনে শহীদ জিয়ার যুগান্তকারী দর্শন ছিল বাংলাদেশী জাতীয়তাবাদ। তিনি বুঝতে পেরেছিলেন জাতীয়তাবাদী চেতনায় একটি দেশ ও জাতিকে বহিঃশক্তির আক্রমণ থেকে রক্ষা করতে পারে, বাড়াতে পারে নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি। তবে জাতীয়তাবাদের কিছু রকম ফের আছে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় জাতীয়তাবাদ এক এক দেশে এক একভাবে কার্যকর হয়েছে। জাতীয়তাবাদ হতে পারে ভাষাভিত্তিক, ধর্মভিত্তিক, আঞ্চলিকতা কিংবা অর্থনীতি ভিত্তিক। কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের ব্যাখ্যায় শহীদ জিয়াউর রহমান বলেছেন, আমাদের জাতীয়তাবাদ হলো সার্বিক ভিত্তিক। এই জাতীয়তাবাদের মধ্যে রয়েছে জাতিগত চেতনা, ভাষা, ঐতিহ্য, ধর্মীয় অধিকার, আঞ্চলিক বোধ, অর্থনৈতিক স্ব-অধিকার অর্জনের প্রচেষ্টা এবং সংগ্রামের উন্মাদনা। তিনি আরও বলেন, আমাদের সামনে বর্তমানে লক্ষ্য একটাই, আর তা হলো দেশ ও জাতি গঠন। 200 বছর পরাধীন থাকার ফলে দেশ ও জাতির অনেক ক্ষতি হয়েছে, সময় নষ্ট হয়েছে প্রচুর। তাই আমাদের প্রয়োজন অনতিবিলম্বে জনশক্তিকে ঐক্যবদ্ধ করা। তবে কথা থেকে যায়, জনগণকে ঐক্যবদ্ধ করা হবে কিভাবে? একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়ে? নিশ্চয়ই নয়। ওয়ান পার্টি সিস্টেম এবং রেজিমেন্টেশন এনফোর্স করে যে সাফল্য অর্জন করা যায় না, নিকট অতীত তার সাক্ষ্য দিচ্ছে। তাই জাতীয়তাবাদের ভিত্তিতে দেশের জনগোষ্ঠীকে একটি পথে পরিচালিত করাই সর্বোত্তম পথ বলে আমি মনে করি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে খাল খননের কর্মসূচিতে সাড়া দিয়েছে। সমাজতান্ত্রিক দেশগুলোতে রেজিমেন্টেশনের মাধ্যমে যে কাজ হতো, সে কাজ আমরা জনগণের স্বেচ্ছা অংশগ্রহণের ভিত্তিতে করিয়ে নিচ্ছি। এখানেই আমাদের দর্শনের সাফল্য। নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, 1980 সালের সেপ্টেম্বরে শহীদ জিয়া একটি কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে বলেন, কোনো রাজনৈতিক আদর্শ ধর্মকে ভিত্তি করে হতে পারে না।
এর একটা অবদান থাকতে পারে, কিন্তু ধর্মকে কেন্দ্র করে কখনোই রাজনীতি করা যেতে পারে না। অতীতে আমাদের অভিজ্ঞতা হয়েছে যে ধর্মকে কেন্দ্র করে পাকিস্তান সময়ে যখনই রাজনীতি করা হয়েছিল সেটি বিফল হয়েছে, কারণ ধর্ম ধর্মই। আমাদের দেশে যে বিভিন্ন ধর্ম রয়েছে, আমাদের অনেকে আছেন যারা সেগুলোকে কেন্দ্র করে রাজনীতির পরিবেশ সৃষ্টি করতে চেষ্টা করেন, রাজনীতির রূপরেখা বানাতে চেষ্টা করেন। আমরা বারবার দেখেছি তারা বিফল হয়েছেন। ধর্মের অবদান থাকতে পারে রাজনীতিতে, কিন্তু রাজনৈতিক দল ধর্মকে কেন্দ্র করে হতে পারে না। এটা মনে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। শহীদ জিয়ার দূরদৃষ্টি সম্পন্ন দৃষ্টিভঙ্গি এবং গণমুখী উন্নয়ন পরিকল্পনার প্রায় 4 বছরের শাসনকালে শেখ মুজিবের আমলে আন্তর্জাতিক পরিমণ্ডলে তলাবিহীন ঝুড়ি হিসাবে পরিচিত বাংলাদেশকে তিনি স্বনির্ভর দেশ হিসাবে গড়ে তোলেন। বাংলাদেশকে একটি আধুনিক ও উন্নয়নশীল রাষ্ট্রের ভিত্তির উপর দাঁড় করাতে সক্ষম হন। আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি সক্ষম হন দেশকে একটি মর্যাদাশীল জাতি ও রাষ্ট্রের প্রতিষ্ঠিত করতে। তার আমলে বিশ্ব রাজনীতির পরাশক্তি 2 শিবিরে বিভক্ত ছিল, কিন্তু বাংলাদেশ শক্তির প্রতিদ্বন্দ্বিতায় জড়িত না হয়ে একটি নিরপেক্ষ ভাবমুক্তি গড়ে তুলতে সক্ষম হয়। এর ফলে আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গভীর হয়, বিশ্বে বন্ধু রাষ্ট্রের সংখ্যা বেড়ে যায়। প্রিয় নেতৃবৃন্দ, আমরা যারা বিএনপির নেতাকর্মী, সমর্থক, শুভনয়জয়, বাংলাদেশে আমাদের ইতিহাস গৌরবের ইতিহাস। আমাদের যাত্রা শুভ যাত্রা। মুক্তিযুদ্ধে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ভূমিকা অত্যন্ত গৌরবের। জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের প্রথম আহ্বানকারী, যুদ্ধের সংগঠক, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। হানাদারদের বিরুদ্ধে দীর্ঘ 9 মাস সশস্ত্র সংগ্রাম করেছেন। হাজার হাজার মুক্তিযোদ্ধাকে সাথে নিয়ে ছিনিয়ে এনেছেন বাংলাদেশের স্বাধীনতা। জিয়াউর রহমান বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ছিলেন বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম, সরাসরি জনগণের মধ্যে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি। অত্যন্ত জনপ্রিয় রাজনীতিক ছিলেন সার্কের স্বপ্নদ্রষ্টা। বাংলাদেশে তার হাত দিয়েই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতাও তিনিই দিয়েছিলেন ফিরিয়ে। পৃথিবীর ইতিহাসে তার মতন নেতা বিরল, যিনি একাধারে প্রতিটি দায়িত্বে ছিলেন সমানভাবে জনপ্রিয়। তার মৃত্যুর পর পৃথিবীর প্রায় সকল দেশ শোকবাণীতে শহীদ জিয়াকে মূল্যায়ন করেছেন একজন মানবতাই মহান নেতা হিসাবে। আমি আপনাদের সামনে সেই সময়কার কয়েকটি দেশের বক্তব্য তুলে ধরতে চাই। এতে যারা নতুন প্রজন্ম, তাদের কাছে শহীদ জিয়া সম্পর্কে আন্তর্জাতিক বিশ্বের দৃষ্টিভঙ্গি হবে স্পষ্ট। 1981 সালের 1 জুন লন্ডনের দৈনিক টেলিগ্রাফ লিখেছিল, তিনি একজন বিনয়ী রাষ্ট্রনায়ক হিসেবে পরিচিত ছিলেন এবং মানবাধিকারকে সর্বাধিক গুরুত্ব দিতেন। মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান বলেছিলেন, সারা বিশ্বে সাধারণ মানুষের কল্যাণের প্রতি গভীর আগ্রহ, আইনের শাসনের প্রতি নিষ্ঠা এবং আন্তর্জাতিক বিষয় প্রজ্ঞার জন্য যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জিয়ার প্রতি শ্রদ্ধাশীল ছিল। সৌদি আরবের বাদশাহ ফাহাদ বিন খালেদ বলেছিলেন, ইসলামী উম্মার উন্নয়নে প্রেসিডেন্ট জিয়ার অবদান অবিস্মরণীয়। তার মৃত্যুতে ইসলামী বিশ্ব একজন মহান নেতাকে হারালো। উপস্থিত নেতৃবৃন্দ, এসব বক্তব্য থেকে বোঝা যায় শহীদ জিয়াউর রহমান কত দ্রুত সময়ের মধ্যে নিজেকে বিশ্বের দরবারে একজন শান্তিপ্রিয়, প্রজ্ঞাবান নেতা হিসেবে নিজেকে তুলে ধরতে সক্ষম
প্রিয় নেতৃবৃন্দ, ষড়যন্ত্রকারী এবং বাংলাদেশের উন্নয়ন বিরোধিতা এখনও জিয়ার সাফল্য এবং তার জনপ্রিয়তায় ভীত। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন নেতৃত্ব, তার ব্যক্তিত্ব এবং বিএনপির জনপ্রিয়তার কাছে এখনও এই বিরোধী অপশক্তি ম্লান। তাই শহীদ জিয়ার বিরুদ্ধে এখনও সমান তালে চলছে মিথ্যা অপপ্রচার। কিন্তু বিএনপির নেতাকর্মীদের সত্য ইতিহাস জানতে হবে প্রকৃত ঘটনা। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সকল ছাত্রনেতা, যুবনেতা এবং কর্মী ভাইয়েরা তোমরা আজকের এই অনুষ্ঠানে বসে আছো, তোমরা এবং এই মুহূর্তে বাংলাদেশে তোমাদের মতন যারা আছে, তোমাদের জানা খুবই প্রয়োজন। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে শহীদ জিয়াউর রহমান ছিলেন অন্যতম কেন্দ্রীয় চরিত্র। হঠাৎ করেই তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেননি, কিংবা হঠাৎ করেই তিনি সশস্ত্র মুক্তিযুদ্ধে জীবনবাজি রাখেননি। বাংলা এবং বাংলাদেশি বাঙালির মুক্তি সংগ্রামের চেতনা তিনি লালন করেছেন ছাত্র অবস্থা থেকেই। এ প্রমাণ তার নিজের লেখাতেই পাওয়া যায়। আসুন আমরা দেখি কি সেই লেখাগুলো। একটি জাতির জন্ম শিরোনামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজের একটি লেখা প্রকাশিত হয়েছিল 1972 সালে 26শে মার্চ সংখ্যায় সরকারি মালিকাধীন দৈনিক বাংলা পত্রিকায়। তিনি লেখেন, 1952 সালের মশাল জ্বলল আন্দোলনের, ভাষা আন্দোলনের। আমি তখন করাচিতে 10ম শ্রেণীর ছাত্র। তখন পাকিস্তানি সংবাদপত্র, প্রচার মাধ্যম, পাকিস্তানি বুদ্ধিজীবী, সরকারি কর্মচারী, সেনাবাহিনী আর জনগণ সবাই সমানভাবে তখন নিন্দা করছিল বাংলা ভাষার। এর থেকেই আমার তখন ধারণা হয়েছিল পাকিস্তানিরা বাঙালিদের পায়ের তলায় দাবিয়ে রাখতে চায়। শিক্ষা জীবন শেষে শহীদ জিয়া 1953 সালে তরুণ বয়সেই পাকিস্তান সেনাবাহিনীতে কর্মকর্তা হিসেবে যোগ দেন। তখন তার বয়স 17 বছরের মতন। সেই সময় পাকিস্তান সেনাবাহিনীতে বাংলাদেশি বাঙালির অফিসার ছিল মাত্র হাতে গোনা কয়েকজন। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধে একটি কোম্পানির কমান্ডার হিসাবে খেমকাকারান সেক্টরে অসীম বীরত্বের পরিচয় দেন জিয়াউর রহমান। এই যুদ্ধে বীরত্বের জন্য জিয়াউর রহমান ব্যক্তিগতভাবে তো বটেই, তার নেতৃত্বাধীন আলফা কোম্পানিও পুরস্কার পায়। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো, তা জিয়া তার বীরত্ব গাথাকে দেখেছেন বাংলাদেশি বাঙালির বিজয় গাথা হিসাবে। এই বিজয়কে তিনি নিজে কিভাবে মূল্যায়ন করেছিলেন সেটি শহীদ জিয়ার নিজের লেখা থেকেই আমরা দেখি। শহীদ জিয়া লেখেন, পাকিস্তানিরা ভাবত বাঙালিরা ভালো সৈনিক নয়। খেমকারানের যুদ্ধে তাদের এই বদ্ধমূল ধারণা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভারত পাকিস্তান যুদ্ধ আত্মবিশ্বাস জাগিয়েছিল বাঙালি সৈনিকদের মনে, বিমান বাহিনীর বাঙালি জওয়ানদের মনে। আমরা তখন বুঝেছিলাম বিশ্বের যে কোনো বাহিনীর মোকাবেলায় আমরা সক্ষম। আসলেই বাঙালি যে সক্ষম সেটি মুক্তিযুদ্ধে শহীদ জিয়া প্রমাণ করেছে সমগ্র বাংলাদেশি বাঙালি জাতিরা। 25শে মার্চ রাতে স্বাধীনতাকামী বাঙালিকে ঘোর বিপদে রেখে পাকিস্তানিদের কাছে স্বেচ্ছায় ধরা দিলেন শেখ মুজিবুর রহমান। কিন্তু জিয়াউর রহমান ভুল করেননি, ভোগেননি সিদ্ধান্তহীনতায়। এর কারণ তিনি সুযোগ মতন হানাদার বাহিনীকে শায়েস্তা করে তাদের কাছ থেকে জাতির স্বাধীনতা ছিনিয়ে আনার মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিলেন ছাত্র অবস্থা থেকেই। দেখে নেওয়া যাক কি ছিল সেই প্রস্তুতি। সেই প্রস্তুতির কথা আবারও আমরা শহীদ জিয়ার লেখা থেকে জেনে নিই। স্কুল জীবন থেকেই পাকিস্তানিদের দৃষ্টিভঙ্গির অস্বচ্ছতা আমার মনকে পীড়া দিত। আমি জানতাম অন্তর দিয়ে ওরা আমাদের ঘৃণা করে। বাঙালিদের বিরুদ্ধে
একটা ঘৃণার বীজ উপ্ত করে দেওয়া হতো স্কুল ছাত্রদের শিশু মনেই। সেই স্কুল জীবন থেকেই আমার মনে একটা আকাঙ্ক্ষা লালিত হতো, যদি কখনো দিন আসে তাহলে এই পাকিস্তানিদের অস্তিত্বে আমি আঘাত আনব। বাইরে আগে শুনে নাও না। পাকিস্তানি পশুদের বিরুদ্ধে অস্ত্র ধরা দুর্বারতম আকাঙ্ক্ষা দুর্বার হয়ে উঠত মাঝে মাঝে। উগ্র কামনা জাগত পাকিস্তানের ভিত্তি ভূমিটাকে তছনছ করে দিতে, কিন্তু উপযুক্ত সময় আর উপযুক্ত স্থানের অপেক্ষায় দমন করতাম সেই আকাঙ্ক্ষাকে। এ কারণেই দেখা যায় 25শে মার্চ বাঙালিদের স্বাধীনতার আকাঙ্ক্ষা দমনে যখন পাকিস্তানিরা সশস্ত্রভাবে তৎপরতা শুরু করলো, তখন আমরা দেখলাম শেখ মুজিবকে তাজউদ্দিন সাহেবের ভাষায় বলতে যে নাকে তেল দিয়ে ঘুমাও এবং আরাম করে নিজের এরিন মোড় পাইপ টানতে। আর শহীদ জিয়ার হাতে দেখলাম আমরা অস্ত্র। শেখ মুজিবের অপেক্ষায় না থেকে তিনি নিজেই বললেন উই রিভল্ট বলে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। চট্টগ্রামে পাকিস্তানি সেনা কর্মকর্তা ওই সৈনিকদের গ্রেফতার করলেন। কারোর জন্য অপেক্ষা না করেই তিনি প্রথম নিজেকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে স্বাধীনতা ঘোষণা করলেন। চট্টগ্রামে বাঙালি সেনা কর্মকর্তা এবং জওয়ানদের ডেকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন। সেই দিনের সেই ঐতিহাসিক ঘটনার কথাও শহীদ জিয়া লিখে আমাদেরকে জানিয়েছেন। তিনি লেখেন, তখন রাত 2:15 26শে মার্চ 1971 সাল। রক্তের আখরে বাঙালির হৃদয় লেখা একটি দিন। বাংলাদেশের জনগণ চিরদিন স্মরণ রাখবে এই দিনটিকে, স্মরণ রাখতে ভালোবাসবে। এই দিনটিকে তারা কোনোদিন ভুলবে না, কোনো দিন না। নেতৃবৃন্দ, এই ধারাবাহিক বর্ণনায় এতক্ষণ নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি সকলেই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরাসরি রাজনীতিতে সক্রিয় ছিলেন না, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার আকাঙ্ক্ষা তার চিন্তা ও কর্মে সবসময় ছিল বিদ্যমান। এই কারণেই সেই সময়কার রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হলেও শহীদ জিয়া যুদ্ধের ডাক দিতে এবং স্বাধীনতার ঘোষণা দিতে সময় নষ্ট করেননি। মুক্তিযুদ্ধের ইতিহাসে কোনোভাবেই শহীদ জিয়ার ভূমিকাকে খাটো করতে ব্যর্থ হয়ে এখন তারা শহীদ জিয়াকে বিতর্কিত করতে শেখ মুজিবের হত্যাকাণ্ডের সাথে শহীদ জিয়ার নাম জড়াতে চায়। 15ই আগস্ট শেখ মুজিব হত্যাকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করেছেন, ওই ঘটনা জেনেছেন কিংবা শুনেছেন এবং ওই ঘটনার প্রেক্ষাপট তৈরি করেছেন এমন মানুষের সংখ্যা অভাব এখনো নেই। শেখ মুজিব হত্যাকাণ্ডে ভূমিকা ছিল এমন লোকের অভাব শেখ হাসিনার বর্তমান অবৈধ মন্ত্রিসভাতেও যথেষ্ট পরিমাণ আছে। এইসব লোকেরাই এখন শেখ হাসিনার কাছে নিজেদেরকে বাঁচানোর জন্য জিয়া সম্পর্কে মিথ্যাচার শুরু করেছে, কিন্তু তাদের এই অপচেষ্টা জনগণ কখনো গ্রহণ করেনি, জনগণ কখনো গ্রহণ করবে না। কারণ শেখ মুজিব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল 1975 সালের 15ই আগস্ট, আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন 1977 সালের 21শে এপ্রিল। নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, অতিথিবৃন্দ, মাঝখানের সময়ের ব্যবধানটি কতটুকু? 2 বৎসর। এই সময়ের মধ্যে দুজন রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। একজন হলেন মোশতাক আহমেদ, অপরজন হলেন শেখ মুজিব নিযুক্ত প্রথম বিচারপতি সায়েম। 83 দিন পর মুশতাককে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে
ক্ষমতাচ্যুত করে আওয়ামী লীগ নেতা রাশেদ মোশাররফের ভাই ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। এরপর খালেদ মোশাররফ বিচারপতি সায়েমকে রাষ্ট্রপতি এবং একাধারে প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব দেয়। অপরদিকে শহীদ জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টে বন্দি করে রাখে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। এখন স্বভাবতই আমরা প্রশ্ন করতে পারি, শহীদ জিয়াউর রহমান যদি ক্ষমতা নিতে চাইতেন তাহলে কি তার এতদিন অপেক্ষা করা প্রয়োজন ছিল? এমনকি শেখ মুজিব হত্যাকাণ্ডের পরও শহীদ জিয়াউর রহমান সেনাবাহিনীর প্রধান হননি। ৭৫ সালের ২৪শে আগস্ট তৎকালীন সেনাপ্রধান বর্তমান আওয়ামী লীগ নেতা জেনারেল শফিউল্লাহ মোশতাক সরকারের কাছে রাষ্ট্রদূতের চাকরি কনফার্ম করার পর ২৫শে আগস্ট সরকারি নিয়ম অনুযায়ী সেনাপ্রধানের দায়িত্ব পান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কারণ জিয়াউর রহমান ছিলেন তখন ডেপুটি আর্মি চিফ। সেনাবাহিনী এবং জনগণের কাছে শহীদ জিয়ার যে জনপ্রিয়তা ছিল, সেই জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইলে শহীদ জিয়া সেনাপ্রধান কিংবা প্রেসিডেন্ট হতে এত দীর্ঘ সময় অপেক্ষা করার প্রয়োজন হতো না। নেতৃবৃন্দ, হতো কি? হতো না। সেই সময় শহীদ জিয়াউর রহমানের জনপ্রিয়তার একটি প্রমাণ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা নিঃসন্দেহে ১৯৭৫ সালের নভেম্বর মাসে ঘটে যাওয়া অনেক ঘটনার কথা জানেন, অনেক ঘটনার কথা শুনেছেন। ওই সময়টিতে দেশে চলতে থাকে এক অরাজক পরিস্থিতি। তরুণ নেতৃবৃন্দ, তরুণ কর্মীরা, বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের, তোমাদেরকে আমি এখন বলবো, এই মুহূর্ত থেকে আমি যে পরবর্তী যা বলে যাব খুব মন দিয়ে তোমরা শুনবে। এটা তোমরা শুনবে এবং এখানে সাংবাদিক ভাইরা আছেন, ওনাদের নিউজের মাধ্যমে এটা দেশে আমার যে সকল তরুণ নেতৃবৃন্দ আছে, নতুন জেনারেশনের ছেলেমেয়েরা আছে, সবাইকে আমি অনুরোধ করব এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য এবং জেনে রাখার জন্য। ওই সময়টিতে দেশে চলতে থাকে এক অরাজক পরিস্থিতি। ৩রা নভেম্বর ক্ষমতাচ্যুত হন মোশতাক, ক্ষমতা দখল করেন খালেদ মোশাররফ। ২রা নভেম্বর থেকে ক্যান্টনমেন্টে বন্দি করা হয় সেনাপ্রধান জিয়াউর রহমানকে। জিয়াকে বন্দি রেখে নিজেই নিজেকে সেনাপ্রধান ঘোষণা করেন খালেদ মোশাররফ। এরপর প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব দেন প্রধান বিচারপতি সায়েমকে। একই সঙ্গে তাকে প্রধান সামরিক আইন প্রশাসক বা CMLA করা হয়। এমনই এক অবস্থায় দেশে সংঘটিত হয় সিপাহী জনতার বিপ্লব। সিপাহী জনতা ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে শহীদ জিয়াকে মুক্ত করে আনে। জিয়াউর রহমান বাংলাদেশের জনগণের কাছে কত বেশি জনপ্রিয় এবং তার গ্রহণযোগ্যতা কতখানি আমি আপনাদের সামনে একটি পত্রিকার প্রকাশিত রিপোর্ট থেকে পড়ে শোনাচ্ছি। এই রিপোর্টটি প্রকাশিত হয়েছিল ১৯৭৫ সালের ৭ই নভেম্বর, সিপাহী জনতার অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমানকে মুক্ত করার দিন। সেই সময়কার দৈনিক বাংলার একটি বিশেষ টেলিগ্রাম। শুক্রবার সকালে রেডিও বাংলাদেশ থেকে ঘোষিত হয় ষড়যন্ত্রের নাক পাশ ছিন্ন করে মেজর জেনারেল জিয়াউর রহমানকে উদ্ধার করেছে বিপ্লবী সিপাহীরা। এর কিছুক্ষণ পর জেনারেল জিয়া জাতির উদ্দেশ্যে তার ঐতিহাসিক ভাষণ দেন। মিছিল আর মিছিলের বিপ্লব, বিজয়ের উল্লাসের মিছিল, স্লোগান আর স্লোগান, কণ্ঠের আর বুলেটের মিলিত স্লোগান, করতালি আর করতালিতে প্রাণের দুর্দম্পি, আকাশে ক্ষিপ্ত লাখো হাত, একের পর এক হচ্ছে প্রভাতের স্বর্ণ ইগল। পথে পথে সিপাই আর জনতা আলিঙ্গন করছে, হাত নেড়ে জানাচ্ছে অভিনন্দন, কাঁধে কাঁধ, হাতে হাত, এক কণ্ঠে এক আওয়াজ। সিপাই জনতা
ভাই ভাই, জোয়ান জোয়ান, ভাই ভাই। বাংলাদেশ জিন্দাবাদ, মেজর জেনারেল জিয়াউর রহমান জিন্দাবাদ। আমাদের স্বাধীনতা রাখবই রাখব, হাতের সঙ্গে হাত মেলাও, সিপাহী জনতা এক হও। এত আনন্দ, এত উল্লাস, সিপাহী ও জনতার হৃদয়ের সঙ্গে হৃদয়ের কোরাস, স্লোগানের মাঝে কামানের এমন অর্কেস্ট্রা, এ এক অজানা ইতিহাস। ঢাকা উল্লাসে উল্লাসে টালমাটাল, বাংলাদেশ আনন্দে উদ্বেল। এই রিপোর্ট আমরা যখন লিখছি তখনও পথে পথে একের পর এক বিজয় মিছিলে যাচ্ছে, ট্রাকে চেপে, পায়ে হেঁটে। সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বাংলাদেশ রাইফেলস, পুলিশ, আনসার ও দমকল বাহিনীর এক একটি দল যাচ্ছে, করছে রাজধানীর পরিক্রমা। তাদের সাথে এক লরিতে রয়েছে নানা স্তরের জনগণ। পথে পথে ঘুরছে ট্যাঙ্ক আর আর্মার্ড কার, পেছনে পেছনে জনতা। কোনো কোনো ট্যাঙ্ক ও আর্মার্ড কারেও জনতা উঠে বসেছে। স্লোগানে স্লোগানে আকাশে নিক্ষিপ্ত সিপাহীদের গুলিতে, আনন্দে উচ্ছ্বাসে উদ্বেল নগরী। দৈনিক বাংলা, টেলিগ্রাম, 7/11/1975। সুধীবৃন্দ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং এর পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে গবেষণা করেছেন বিশিষ্ট সাংবাদিক অ্যান্থনি মাসকারার। সিপাহী বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানের মুক্তির ঘটনার পরপর জনগণের কী প্রতিক্রিয়া হয়েছিল, এটি তিনি তার বাংলাদেশ এ লিগ্যাল সি অফ ব্লাড বইতে লিখেছেন। রেডিওতে আমি সেখান থেকে পড়ে শোনাচ্ছি অংশবিশেষ। রেডিওতে ক্রমাগত সিপাহী জনতার বিপ্লবের ঘোষণা এবং জেনারেল জিয়ার ক্ষমতা গ্রহণের খবর শুনে হাজার হাজার লোক স্রোতের মতো রাস্তায় নেমে এলো। 3 দিন ধরে তারা বিশ্বাস করেছিল যে ভারত খালেদ মোশাররফের মাধ্যমে তাদের কষ্টে অর্জিত স্বাধীনতাকে বিপন্ন করেছে। কিন্তু এখন সেই দুঃস্বপ্ন কেটে গেছে। সর্বত্র জোয়ান এবং সাধারণ মানুষ খুশিতে একে অপরের সঙ্গে কোলাকুলি করল, রাস্তায় নামলো, সারা রাত তারা স্লোগান দিল, আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ, সিপাহী বিপ্লব জিন্দাবাদ, বাংলাদেশ এ লেগেসি অফ ব্লাড, অ্যান্থনি মাসকারা। এইসব রিপোর্ট এবং সেই সময়কার সার্বিক ঘটনাবলী প্রমাণ করে জিয়াউর রহমানের বিরুদ্ধে যারা মিথ্যা অভিযোগ উপস্থাপন করেন তারা তখনকার মতো এখনও জিয়াউর রহমানের প্রচণ্ড জনপ্রিয়তায় ভীত। আমি সেই সময় বেশ কিছু ঘটনাবলী আবারও আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এইসব ঘটনাবলী বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ প্রতিটি নেতাকর্মীর একান্তভাবে জরুরিভাবে জানা উচিত বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কি সেগুলো? 1, শেখ মুজিবকে হত্যার পর বাকশাল নেতা মোশতাক রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন, গঠন করেন মন্ত্রিসভা। শেখ মুজিব মন্ত্রিসভার প্রায় সকলেই মোশতাকের মন্ত্রিসভায় শপথ নেন। 2, মোশতাক সারা দেশে সামরিক আইন জারি করেন। ওই সময় সেনাপ্রধান ছিলেন শফিউল্লাহ। 3, শহীদ জিয়া সে সময় ছিলেন সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ। 4, শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরে মোশতাক মন্ত্রিসভার শপথে যাননি জিয়াউর রহমান। বিজয়ের বেশে গিয়েছিলেন তাহের ইনুবাহিনী এবং তৎকালীন মুজিব বিরোধী নেতারা। 5, শেখ মুজিব হত্যাকাণ্ডের পর আরও কমপক্ষে 10 দিন অর্থাৎ 24শে আগস্ট পর্যন্ত জেনারেল শফিউল্লাহ ছিলেন সেনাপ্রধান। 6, রাষ্ট্রদূত হিসাবে মোশতাক সরকারি চাকরি কনফার্ম করার পরে সেনাপ্রধানের পদ ছাড়েন শফিউল্লাহ। এরপর যথানিয়মে ডেপুটি চিফ অফ স্টাফ থেকে প্রমোশন পেয়ে 25শে আগস্ট সেনাপ্রধান হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
ইয়াং লিডার্স, এগুলো মনে রাখতে হবে তোমাদেরকে। সেনাপ্রধান 7, সেনাপ্রধান হিসাবে দায়িত্ব নিয়ে রক্ষী বাহিনীর প্রভাব মুক্ত একটি শক্তিশালী ও পেশাদার সেনাবাহিনী গড়ে তোলার কাজ শুরু করেন শহীদ জিয়া। 8, জিয়াকে মেনে নিতে পারেননি ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। তিনি ভেতরে ভেতরে জিয়া রহমানকে সরানোর চক্রান্ত শুরু করেন। 9, চক্রান্তের অংশ হিসাবে খালেদ মোশাররফ 1975 সালের 2রা নভেম্বর সেনাপ্রধান জিয়া রহমানকে ক্যান্টনমেন্টে বন্দী করেন। 10, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ 3রা নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি মুশতাকের অনুমোদন নিয়ে মেজর জেনারেল হিসাবে নিজেই নিজের প্রমোশন নেন এবং এরপর প্রশাসন চলে খালেদ মোশাররফের ইশারায়। 11, 1975 সালের 5ই নভেম্বর রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোশতাক। তার আগে মোশতাক এবং খালেদ মোশাররফ বিচারপতি সাইমকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেন 6ই নভেম্বর। বিচারপতি আবু সাদাত সাইম ছিলেন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি। শেখ মুজিব পাকিস্তানে পাসপোর্ট নিয়ে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন 1972 সালের 10ই জানুয়ারি। এর 2 দিন পর 12ই জানুয়ারি বিচারপতি সাইমকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। 12, 15ই আগস্ট থেকে মোশতাক শফিউল্লাহ জারি করা সামরিক আইনে বহাল থাকায় রাষ্ট্রপতি সাইম একাধারে প্রধান সামরিক আইন প্রশাসকেরও দায়িত্ব পালন করেন। উল্লেখ, 7ই নভেম্বর সংঘটিত হয় সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব। শহীদ জিয়াকে বের করে আনা হয় বন্দিদশা থেকে। এরই মধ্যে ঘটে যায় অনেক ঘটনা। 3রা নভেম্বর জেলের অভ্যন্তরে সংঘটিত হয় 4 নেতা হত্যাকাণ্ড। আবারও এদিকে 6 নভেম্বর পাল্টা কুতে নিহত হন খালেদ মোশাররফ। 1977 সালের 20 এপ্রিল পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিচারপতি সাইম। 14, এই সময়কালে জিয়া ছিলেন সেনাপ্রধান এবং DCMLA। 15, 1977 সালের 20 এপ্রিল প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেন বিচারপতি সাইম। এরপর প্রেসিডেন্ট এবং উত্তরাধিকার হিসেবে প্রধান আইন প্রশাসকের দায়িত্ব নেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 16, 1978 সালের 3রা জুন সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন শহীদ জিয়া। ওই নির্বাচনে মোট প্রার্থী ছিলেন 10 জন। 17, 1979 সালের 18 ফেব্রুয়ারি মে মাসে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি 207টি আসনে জয়লাভ করে। আওয়ামী লীগ পায় 39টি আসন। নির্বাচনে 29টি রাজনৈতিক দল অংশ নেয়। 18, 1978 সালের মে মাসে শহীদ জিয়ার 19 দফা কর্মসূচি ঘোষণা করেন। এই কর্মসূচির উপর জনগণের আস্থা আছে কিনা সেটি যাচাইয়ের জন্য 30 মে গণভোট অনুষ্ঠিত হয়। 20, জিয়াউর রহমান সামরিক আইন জারি করেননি। 15ই আগস্ট সামরিক আইন জারি করেন মোশতাক। জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর বরং তিনি সামরিক আইন প্রত্যাহার করেন। 21, জিয়াউর রহমান ইন্ডিমিনিটি অধ্যাদেশ জারি করেননি। ইন্ডিমিনিটি অধ্যাদেশ জারি করেছিল মুশতাক সরকার 1975 সালের 26 সেপ্টেম্বর। 22, জিয়াউর রহমান দালাল আইন বাতিল করেননি। 1975 সালের 31 ডিসেম্বর দালাল আইন বাতিল করেছেন তৎকালীন রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইম, যে কিনা বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিল শেখ মুজিব কর্তৃক। দলীয় নেতৃবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ, সাংবাদিক ভাইরা,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরে দেশে একদলীয় বাকশালের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন, গণমাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করেন, রক্ষী বাহিনী থেকে জনগণকে মুক্তি দেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণেই এখন বাংলাদেশে আওয়ামী লীগ নামে রাজনীতি করার সুযোগ পাচ্ছেন শেখ হাসিনা। অথচ আওয়ামী লীগের মনে রাখা দরকার, চোরের দল, চাটার দল আখ্যা দিয়ে মরহুম শেখ মুজিবুর রহমানই আওয়ামী লীগকে স্বাধীন বাংলাদেশে বিলুপ্ত করে দিয়েছিলেন, নিষিদ্ধ করেছিলেন আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল। শেখ মুজিব গঠন করেছিলেন একদলীয় বাকশাল, অর্থাৎ দীর্ঘ রাজনৈতিক জীবনে বাকশালই শেখ মুজিবের একমাত্র রাজনৈতিক আদর্শ। কারণ আমরা যদি ইতিহাস দেখি, আমরা দেখব যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল শহীদ সোহরাওয়ার্দী এবং শামসুল হক সাহেবকে দ্বারা। এখন আমরা যদি এভাবে প্রশ্নটি করি যে যারা শেখ মুজিবকে বিভিন্ন বিশেষণে আখ্যায়িত করে থাকেন, তারা কোন যুক্তিতে আওয়ামী লীগ করেন? তারা কি তাহলে তাদের নেতার সাথে বা বিশেষণ হিসাবে তাদের পিতার সাথে, পিতার আদর্শের সাথে কি বিশ্বাসঘাতকতা করছেন না? করছেন। আর যদি ভুল বুঝতে পেরে বাকশাল থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগ নামে বাংলাদেশের রাজনীতি করতেই চান, তাহলে বাংলাদেশের জনগণের সাথে এবং গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে তাদের পিতা যে বিশ্বাসঘাতকতা করেছিলেন, সেটির জন্য কি তাদের ক্ষমা চাওয়া উচিত নয়? ক্ষমা চাওয়া উচিত। আসলে সুধীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, নেতৃবৃন্দ, যারা বিএনপি কিংবা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পর্কে বিভ্রান্তি ছড়ায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের অনেকেরই গৌরবজনক কোনো অংশগ্রহণ ছিল না। এদের অনেকেই 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানিদের কাছে স্বেচ্ছায় ধরা দেবার আগেই শেখ মুজিবের দেওয়া তেল নাকে দিয়ে ঘুমিয়েছিলেন। এই তেলবাজরাই এখন নিজেদের ব্যর্থতা আড়াল করতে আবারও তেল ব্যবহার করছেন, নিজেরাই নিজেদের মতন করে তৈলাক্ত ইতিহাস রচনা করছেন। তাদের গলাবাজিতে প্রকৃত মুক্তিযোদ্ধারা অসহায়। তবে গলাবাজি করে সত্যিকার ইতিহাসকে কখনো দাবিয়ে রাখা যায় না। নেতৃবৃন্দ, এখানে আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের নেতা, আমাদের দলের দেশ এবং দেশের জনগণের জন্য যে অবদান, ইতিহাসের প্রেক্ষাপট সংক্ষেপে আপনাদের সামনে সকল কিছু তুলে ধরেছি। এটা নয় যে আমি এখানে ইতিহাস নির্মাণ করতে এসেছি। ইতিহাস অবশ্যই লিখবেন ইতিহাসবিদরা, যারা ইতিহাসের সাক্ষী তারা লিখবেন হয়তো। কিন্তু এই অবৈধ আওয়ামী লীগের আমলে একটি বিষয় নিশ্চয়ই আপনারা খেয়াল করে দেখেছেন। কি সেই বিষয়? সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশের একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন মরহুম হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের একটি বইতে হুমায়ুন আহমেদ যুদ্ধের, মুক্তিযুদ্ধের, আমাদের গৌরবগাথা মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে একটি সত্য ঘটনা, সত্য কথা উল্লেখ করেছিলেন। আপনারা কি জানেন সেটি? এবং আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে কোর্টের মাধ্যমে সেই ইতিহাসকে সেন্সর করা হলো। এই অবৈধ হাসিনার অবৈধ সরকারের সময় কোর্টের মাধ্যমে সেই ইতিহাসকে সেন্সর করা হলো। শুধু তাই নয়, আমরা এবিএম মুসা নামে বাংলাদেশে একজন অত্যন্ত সিনিয়র জার্নালিস্ট ছিলেন। উনি
রাজনৈতিকভাবে আওয়ামী লীগ ঘরানারই মানুষ ছিলেন, কিন্তু উনি সত্য কথা বলতে গিয়ে জীবনের শেষ বয়সে আওয়ামী লীগ নামক দলটির কাছ থেকে অত্যন্ত অপমান সইতে হয়েছে ওনাকে। কাজেই এটা এক ধরনের, এই যে কোর্টের মাধ্যমে জোর করে ইতিহাসকে সেন্সর করা, যে সত্য কথা বলবে তাকে অপমান করা, এটা এক ধরনের অসভ্যতা। এবং আমি মনে করি এই অসভ্যতাকে মেনে নেওয়া যায় না। একজনকে বলতে হবে, যে যে জানে তাদের সকলকে বলতে হবে, বারবার বলতে হবে, অনেকবার বলতে হবে। যেটি সত্য সেটিকে তুলে ধরতে হবে তথ্য প্রমাণের ভিত্তিতে। নেতৃবৃন্দ, সপ্তাহখানেক আগে এই লন্ডন শহরেই আরেকটি অনুষ্ঠান হয়েছিল পেশাজীবীদের। সেই অনুষ্ঠানে আমি কতগুলো কথা বলেছিলাম যে কতগুলো ডিবেট বা বিতর্কের, দেশকে যদি সমৃদ্ধশালী করে গড়ে তুলতে হয়, দেশকে যদি বাংলাদেশের মানুষ যেই ইচ্ছা, যেই আশা, যেই আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, দেশকে স্বাধীন করেছিল, সেই আশা আকাঙ্ক্ষাকে যদি বাস্তবায়িত করতে হয়, তাহলে কতগুলো মিথ্যা ডিবেটের, মিথ্যা বিতর্কের অবসান হতে হবে। এবং সেই অবসানগুলি হলেই আমরা সুন্দরভাবে, স্বস্তিভাবে একটি সুন্দর দেশ গড়ে তুলতে সক্ষম হব। আমি ইতিহাসের ভিত্তিতে কতগুলো ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। পাকিস্তান আমলে তৎকালীন সংসদের ডেপুটি স্পিকার জনাব শাহেদ আলীর মৃত্যুর ব্যাপারে আমি একটি ঘটনা তুলে ধরেছিলাম জনাব মনসুর আলীর লেখা আমার রাজনীতির 50 বছর এই বইটি থেকে। আমি ওই দিকের কথায় এখন আর যেতে চাচ্ছি না। আমি কি বলেছিলাম কম বেশি আপনারা সেদিন কেউ কেউ উপস্থিত ছিলেন, শুনেছেন, দেখেছেন। সংবাদপত্রের কর্মীরা আছেন, ভাইরা আছেন, তাদের মাধ্যমে অনেকেই আপনারা জেনেছেন কি বলেছিলাম আমি। তার পরবর্তীতে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কি বলেছেন সে বিষয়ে পরে আসছে। আওয়ামী লীগের যেসব রাজনীতিতে পোড় খাওয়া অনেক নেতৃবৃন্দ অনেক কথা বলেছেন, আমার কোনো প্রশ্নের উত্তর ওনারা দিতে পারেননি, কিন্তু তার প্রেক্ষিতে ওনারা অনেক কিছু কতগুলো কথা বলেছেন। সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমি শুধু একটি কথাই বলব। সেই কথাটি হচ্ছে, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু একটি কথা বলেছিলেন। ওনার একটি উদ্ধৃতি দিয়ে ওনাদের সকল কথার জবাবটা আমি দিতে চাই, তারপরে আবার ঘটনায় আসতে চাই। হজরত আলী বলেছিলেন, যুক্তি বুদ্ধি শূন্য মানুষ অশ্লীল কথা বলে। আমি স্পিকার শাহেদ, ডেপুটি স্পিকার শাহেদ আলীর সেই ঘটনায় আমি যাচ্ছি না, আমি সামনে বাড়ছি। নেতৃবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ, সেদিন আপনাদেরকে একটি হত্যাকাণ্ডের কথা বলেছিলাম। এখন আরেকটি ঘটনা আপনাদের সামনে এবং সমগ্র দেশবাসীর সামনে আমি তুলে ধরতে চাই, এবং তারপরে মনসুর সাহেবের বইতে লেখা ঘটনা এবং আমার তুলে ধরা বক্তব্য কতখানি সঠিক সেটি বিচারের দায়িত্ব আমি জনগণের হাতে ছেড়ে দিতে চাই। আসুন, কি সেই ঘটনাটা? শেখ হাসিনার বর্তমান অবৈধ সরকারের অবৈধ মন্ত্রিসভায় আরেকজন অবৈধ মন্ত্রী আছেন, অবৈধভাবে নির্বাচিত, ভোট ডাকাতির মাধ্যমে নির্বাচিত আরেকজন মন্ত্রী আছেন। সেই মন্ত্রী ভাগ্যক্রমে, সৌভাগ্যক্রমে একটি অত্যন্ত পুরাতন পত্রিকার সম্পাদকও বটে। আচ্ছা, এই সম্পাদক সাহেব অনেক আগে, দেশ স্বাধীনের আগে, যখন উনি যুবক ছিলেন, সেই সময় উনি ছাত্রলীগ থেকে, আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন, সেই ছাত্রলীগ থেকে উনি ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদের নির্বাচন করেছিলেন। তো নির্বাচনের দিনের একটি ঘটনা উনি লিখেছেন। কোথায় লিখেছেন? ঢাকায় একটি পত্রিকা আছে সমকাল। সমকাল পত্রিকার 2012 সালের 15ই অগাস্টে যেই সংখ্যাটি বের হয়েছিল, বিশেষ সংখ্যা বোধহয় একটি বের করেছিল তারা, সেই সংখ্যায়
এই সম্পাদক সাহেব, এই অবৈধ মন্ত্রী একটি ঘটনার উল্লেখ করেছেন। ঘটনাটি বিরাট বড়সড়। আমি ঘটনার মূল বিষয়বস্তুটি পড়ে শোনাচ্ছি আপনাদের। হল সংসদের নির্বাচন হয়েছে। নির্বাচনে খুব সম্ভব বোধহয় এই অবৈধ মন্ত্রী জিতেও ছিলেন। তো এখন উনি যখন হলের দিকে যাচ্ছেন তখন হঠাৎ শুনলেন যে সেখানে দুই ছাত্র সংগঠনের মধ্যে মারপিট হয়েছে এবং তাদের ছাত্রলীগের ছেলেরা মার খেয়েছে। তো উনি ঘটনাটি জানার পরে হলে না গিয়ে মাঝপথ থেকে উনি ফিরে গেলেন। ফিরে গিয়ে উনি মরহুম আওয়ামী লীগের অন্যতম নেতা মরহুম রাজ্জাক সাহেবকে নিয়ে উনি ধানমন্ডিতে শেখ মুজিবের বাসায় গেলেন। শেখ মুজিবের বাসায় গিয়ে উনি শেখ মুজিবের কাছে বিচারই হোক বা ঘটনাটি জানানো হোক সেখানে গেলেন। উনি যাবার পরে দেখলেন যে শেখ মুজিবের বাসায় পৌঁছানোর পরে উনি দেখলেন যে শেখ মুজিব লুঙ্গি ও স্যান্ডেল পরিহিত অবস্থায় আছেন। ফাইন, নো প্রবলেম উইথ দ্যাট। তাদের দেখে শেখ মুজিব বাসার নিচে নেমে এলেন। মরহুম রাজ্জাক সাহেব তখন বর্তমানকার এই মন্ত্রীর সঙ্গেই ছিলেন। রাজ্জাক সাহেব শেখ সাহেবকে ফজলুল হক হলের ঘটনাটি খুলে বললেন। এটা কিন্তু মন্ত্রী সাহেবের লেখা। সব শুনে শেখ মুজিব বললেন, তরুণ ভাই বোনেরা, তোমাদেরকে বলছি খেয়াল করো। নেতৃবৃন্দ, আপনাদেরকে বলছি এরপরে শব্দগুলো খেয়াল করবেন। সব শুনে শেখ মুজিব বললেন, লজ্জা করে না? ছাত্রলীগের ছেলে হয়ে মার খেয়ে এসেছিস, ওদের হল থেকে বের করে দে, বাকিটা আমি দেখব। তারপর লুঙ্গির ভাঁজ থেকে কিছু একটা বের করে রাজ্জাক ভাইয়ের হাতে দিলেন। এটা মন্ত্রী সাহেব বলছেন। কিছু একটা বের করে লুঙ্গির ভাঁজ থেকে কিছু একটা বের করে রাজ্জাক সাহেবের হাতে দিলেন। এরপরে রাজ্জাক সাহেব এবং সেই অবৈধ মন্ত্রী সাহেব গাড়িতে ওঠার প্রস্তুতি নিলেন। হঠাৎ করে শেখ সাহেব মন্ত্রী সাহেবকে কাছে ডাকলেন। কাছে ডাক দিয়ে বললেন, থাম। তারপর কিছু একটা মন্ত্রীর হাতে দিয়ে বললেন, গাড়িতে সবসময় কিছু একটা রাখিস। উপস্থিত নেতৃবৃন্দ, এই কিছু একটা কি বুঝতে পেরেছেন? এখন যেই দলের নেতা এই যে কিছু একটার ব্যবহার করেন, এবার বুঝতে পারছেন যে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেন অন্য রাজনৈতিক সংগঠনের ছাত্র নেতাকর্মীরা এবং সাধারণ ছাত্রছাত্রীরা আজ নিরাপদ নয় ছাত্রলীগের সামনে। তারা শুধু ছাত্রলীগ নয়, সমগ্র আওয়ামী লীগই এই কিছু একটা নিয়ে খুবই ব্যস্ত। আমরা আসেন নেতৃবৃন্দ, আপনাদের কি মনে আছে এই কিছু একটা ইঙ্গিত কিন্তু শেখ হাসিনা 97-96 সালে যখন ক্ষমতায় ছিল তখন চট্টগ্রামে তাদের নেতাকর্মীরা কিছু একটা ঘটনায় মারা গিয়েছিল। তখন বলেছিল 1টির বদল 10টি। বাপকে বেটি। আপনারা যদি এই যে সমকালের সেই সংখ্যাটি, এটা অনলাইন থেকে প্রিন্ট আউট করা, হ্যামিলনের বংশীবাদক, এইভাবে যদি গিয়ে খোঁজেন আপনারা পেয়ে যাবেন। খুব মজা করে রসিয়ে রসিয়ে পড়তে পারবেন আপনারা। এখন নেতৃবৃন্দ আসেন, এই যে মন্ত্রী সাহেব তো এটা বললেন, তাহলে আমরা বুঝতে পারলাম যে বিষয়টা কি। ডেপুটি স্পিকার শাহেদ আলী কীভাবে মারা গেলেন এবং মন্ত্রী সাহেব যেই ঘটনা তার বইতে উল্লেখ করেছেন সেটা কতটুক এদিক বা ওদিক। এখানে আরেকটি কথাও না বললে নয়। ঢাকায় সেদিনে সেই ঘটনার পরে দেখলাম এই যে বর্তমান যে অবৈধ সরকার, অবৈধ যে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার যে অবৈধ সরকার, এই অবৈধ সরকারের যে জোট আছে সেই জোটের একজন নেতা বক্তব্য দিলেন। অনেক কিছু উনি বলেছেন। আমি হযরত আলীর সেই কথাতেই থাকতে চাই। 1974 সালে বাংলাদেশে একটি দল ছিল,
দলটির নাম ছিল ইউপিপি, ইউনাইটেড পিপলস পার্টি। এই দলটির সভাপতি ছিলেন আব্দুল হালিম চৌধুরী সাহেব এবং নেতৃত্বেও ছিলেন কাজী জাফর আহমেদ সাহেব। এই দলের একজন যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এই যুগ্ম সাধারণ সম্পাদক সাহেব সেদিন অনেক কঠিন কঠিন কথা বলেছেন আমার 24 তারিখের বক্তব্যের পরিপ্রেক্ষিতে। কিন্তু 1975 সালের 29শে অগাস্ট এই যেই ইউপিপি ছিল, এই ইউপিপির যুগ্ম সম্পাদক ছিলেন মেনন সাহেব। 29শে আগস্ট ইউপিপি একটি বিবৃতি প্রকাশ করে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরে। এই বিবৃতিটি ওনারা কিন্তু অস্বীকার করেননি। আমরা খুব সংক্ষেপে দেখি বিবৃতিতে ওনারা কি বলেছিলেন সেদিন। বিবৃতিতে বলেছিলেন, গত 15ই আগস্ট সামরিক অভ্যুত্থানে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর মধ্য দিয়ে গত 3.5 বছরের ঘৃণ্য ও গণধিকৃত মুজিব রাজত্বের অবসান হয়েছে। লুট, দুর্নীতি, দুর্ভিক্ষ, অনাহার, চোরাচালান, পারমিটবাজি, শব্দগুলো খেয়াল করুন, পারমিটবাজি, স্বৈরাচার, পারিবারিক রাজত্ব কায়েম, জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বিশ্বাসঘাতকতা ও অবমাননায় বিক্ষিপ্ত জনগণ প্রতি মুহূর্তে মুজিবের মৃত্যু কামনা করেছে, পতন কামনা করেছে। বিবৃতিতে আরও বলা হয়, মুজিবের অপসারণে জনগণ উল্লেসিত। পরবর্তী লাইনটি নেতৃবৃন্দ ভালো করে খেয়াল করুন ওনাদের বিবৃতিতে কী ছিল, কারণ এখন যা বলছে আপনারা এটির সাথে বর্তমানটা মিলাবেন। পরবর্তী লাইনটা ছিল, তার মৃত্যু কারো মনে সামান্যতম সমবেদনা বা দুঃখ জাগাতে পারে। এখন বিচারের বিষয়, বিচারের দায়িত্ব আপনাদের। আপনারা কিভাবে এদেরকে, বাংলাদেশের জনগণ কিভাবে বিচার করবে সেটির দায়িত্ব আপনাদের হাতে আমি ছেড়ে দিতে চাই নেতৃবৃন্দ। আমরা আবারও আসি, আরেকজন ভেরি পাওয়ারফুল এক অবৈধ মন্ত্রী বর্তমানে আছে বাংলাদেশে। এখানে সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনাদের লাইনের উনি ওই ভদ্রলোক অনেক সময় অনেক কথা বলেন, সিনিয়র মানুষ, আমি কিছু বলতে চাই না, আমি হযরত আলীর দেওয়া উদ্ধৃতির ভিতরেই থাকতে চাই। আমার তাদের সম্পর্কে আমার কমেন্ট আমি হযরত আলীর উদ্ধৃতির ভিতরতেই করতে চাই। 2009 সালে বাংলাদেশে আরেকটি পত্রিকা আছে, পত্রিকাটির নাম হচ্ছে আমাদের সময়। 2009 সালের 5ই নভেম্বর একটি রিপোর্ট প্রকাশিত ছিল এই যে আপনাদের এই অবৈধ মন্ত্রী আছে যে সাংবাদিক ভাইরা, ওনাকে নিয়ে। উনি আজ পর্যন্ত ওটার কোনো প্রতিবাদও করেননি এবং এই রিপোর্ট প্রকাশিত হয়েছে, ইট ইজ দেয়ার। কী ছিল রিপোর্টে? রিপোর্টটা সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে পড়ে যাচ্ছি। 1975 সালের 15ই আগস্ট রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর হাসানুল হক ইনু শাহবাগস্থ বেতার ভবনে গিয়ে অভ্যুত্থানের নায়কদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং রাজনৈতিক পট পরিবর্তনের প্রতি সর্বান্তকরণে সমর্থন জানিয়েছিলেন। তিনি একা যাননি, গিয়েছিলেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবু তাহেরের সঙ্গে। তাহের তখন জাসদের গণবাহিনীর অধিনায়ক আর ইনু ছিলেন গণবাহিনীর পলিটিক্যাল কমিশনার। দৈনিক আমাদের সময় আরও লিখেছে, ইনুদের বেতার ভবনে যাওয়াটা কোনো আকস্মিক বিষয় ছিল না। শেখ হাসিনাকে খুশি করার কৌশল হিসাবে ইনুরা এখন যাদের খুনি মেজর বলছেন তাদের সঙ্গে কর্নেল তাহের ও ইনু সহ জাসদ নেতাদের আগে থেকেই যোগাযোগ ছিল। এগুলি 5ই নভেম্বর 2009 আমাদের সময়। 15ই আগস্টের আগে মেজর সৈয়দ ফারুক রহমান কর্নেল তাহেরের সঙ্গে তার নারায়ণগঞ্জের অফিসে গিয়ে দেখা করেছিলেন। তাহেরের নেতৃত্বে জাসদের গণবাহিনী সে সময় সশস্ত্র বিপ্লবের মাধ্যমে মুজিব সরকারকে উৎখাত করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে তৎপর ছিল।
একটি বিশেষ ঘটনারও উল্লেখ রয়েছে রিপোর্টে। আগস্ট অভ্যুত্থানের অন্যতম নেতা কর্নেল রশিদের নির্দেশে একজন জুনিয়র অফিসার নারায়ণগঞ্জে গিয়ে কর্নেল তাহেরকে শাহবাগস্থ বেতার ভবনে আসার অনুরোধ জানিয়েছিলেন এবং কর্নেল তাহের বেতার ভবনে গিয়েছিলেন। তার সঙ্গে ছিলেন আহসানুল হক ইনু। বেতার ভবনে তাহের ও ইনুর সঙ্গে অভ্যুত্থানের সব নেতার দেখা ও কথা হয়েছিল। বেতার ভবনেরই অন্য একটি কক্ষে নতুন রাষ্ট্রপতি খন্দকার মোশতাকের সঙ্গেও আলোচনা করেছিলেন তাহের ও ইনু। নেতৃবৃন্দ, এরপরে আমি জানি না এই সকল পোড়খা রাজনীতিবিদ কি বলবেন বা কি বলতে পারেন। ওনারা কি বলতে পারেন ওনাদের বলার পরিপ্রেক্ষিতে আমরা যা তুলে ধরলাম আজকে জাতির সামনে, এই বিচারের দায়িত্ব জাতির, যে তারা কার কি অবস্থান বা কার কি ভূমিকা, কখন কি ছিল, এইসবের উপরে ভিত্তি করেই যারা রাজনীতি করেন তাদেরকে জনগণের কাছ থেকে সমর্থন নিতে হয়। আমি একটু আগেই বলেছি, ইতিহাসের লেখার জন্য, বলার জন্য, বানানোর জন্য আমি এখানে আজ উপস্থিত হইনি। এই আওয়ামী লীগের রেকর্ড আছে, তারা ইতিহাসকে পরিবর্তন করতে চায় নিজেদের সুবিধা মতন। সেজন্যই আমি আজকে মনে করেছি সঠিক ইতিহাসগুলো আজকে তুলে ধরা দরকার। আমি সেদিন আরেকটি বিষয়ের কথা উল্লেখ করেছিলাম। কি সেই বিষয়টি? 21শে আগস্ট একটি ঘটনা ঘটেছিল 2005 সালে। এই আওয়ামী লীগের জনসভায় একটি বিস্ফোরণ হয়েছিল, গ্রেনেড বিস্ফোরণ। বহু মানুষ সেদিন হতাহত হয়েছিল। আমি সেদিন সকলের সামনে, বাংলাদেশে একজন রাজনীতিবিদ আছেন, মুক্তিযোদ্ধা আছেন, জনাব কাদের সিদ্দিকী, ওনার সংসদে উপস্থাপিত একটি বক্তব্যের ভিত্তি উল্লেখ করে আমি বলেছিলাম যে সংসদে দাঁড়িয়ে জনাব কাদের সিদ্দিকী একটি কথা বলেছিলেন। কি সেই কথাটি ছিল? যে আওয়ামী লীগের জনসভাটি আয়োজন করা ছিল মুক্তাঙ্গনে। বিএনপি সরকার মুক্তাঙ্গনকে সিকিওর করেছিল, সরকারের পক্ষে যেভাবে সম্ভব সিকিওর করেছিল, যে ওখানে যাতে কোনো অকারেন্স না হয়, বিরোধীদের যাতে সুন্দরভাবে তাদের সমাবেশটি সম্পন্ন করতে পারে। আমরা দেখলাম, জানতে পারলাম যে ঠিক সরকারকে কোনো রকম নোটিশ না দিয়ে, সরকারকে কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে 1-1.5 ঘন্টার মাথায় ফট করে আওয়ামী লীগ হুট করে তারা তাদের জনসভার স্থান পরিবর্তন করলো। এটি আমরা বলিনি, আমরা বলছি, ধরলাম যে ঠিক আছে আমাদের বিরোধী দল, আমরা বলিনি। জনাব কাদের সিদ্দিকী তো একজন অন্য দলের মানুষ, উনি এই কথাটি বলেছেন যে কেন স্থান পরিবর্তন করা হলো। সংসদের রেকর্ডে কথাটি এখনও আছে, যে কেউ চাইলে সংসদের রেকর্ড থেকে কথাটি বের করে নিতে পারেন। যদি ডেট চান, ডেটটাও আমি দিয়ে দেব। সেদিন অবশ্য বলেছিলাম ডেটটা সেপ্টেম্বর মাসের 24 তারিখ ছিল খুব সম্ভব ডেটটা। তা এখন দেখুন আপনারা আরেকটা জিনিস চিন্তা করে, এখানে আমরা সবাই বাংলাদেশের মানুষ। মুক্তাঙ্গন কোথায় আমরা কম বেশি সবাই জানি। মুক্তাঙ্গনের অবস্থানটি দেখুন। মুক্তাঙ্গনের অবস্থান কি? একপাশে সেক্রেট আর একপাশে জিপি, অর্থাৎ দুটি সরকারি বিল্ডিং এবং দুই দিক দিয়ে প্রোটেক্টেড। অর্থাৎ ওখানে সরকারের অনুমতি ছাড়া, সরকারের পারমিশন ছাড়া, সরকারের ক্লিয়ারেন্স ছাড়া কোনো আনওয়ান্টেড মানুষ ওই বিল্ডিংগুলোতে যেতে পারবে না। অর্থাৎ ওই বিল্ডিংগুলো সিকিওর। অর্থাৎ এই দুটি বিল্ডিংয়ের মধ্যেখানে যে থাকবে তাকে যদি সরকার প্রোটেকশন দেয় তাহলে সেটি সিকিওর থাকছে। পক্ষান্তরে আমরা কি দেখছি? পক্ষান্তরে আমরা দেখছি যে যেখানে হুট করে আওয়ামী লীগ তাদের অফিসের সামনে জনসভার স্থানটি নিয়ে গেল, সরকারকে তারা কোনো রকম নোটিশ দিল না, সরকারকে কোনো রকম সুযোগ এবং সময় দিল না জায়গাটিকে সিকিওর করার জন্য। এবং কম বেশি আমরা সবাই জানি যে ওই আওয়ামী লীগ অফিসটি পাকিস্তান আমল থেকেও আওয়ামী লীগের, এবং ওটির আশেপাশে যেগুলো আছে সেগুলি পাকিস্তান আমলে অন্য অন্য মানুষের ছিল। দেশ স্বাধীনের পরে এই আওয়ামী লীগের লোকজন অনেক জায়গা জমি, দোকান টোকান, অফিস টফিস তারা দখল করে নিয়েছে। অর্থাৎ ওটার আশেপাশের বিল্ডিংগুলোতে সম্পূর্ণ কর্তৃত্ব কিন্তু আওয়ামী লীগের। ওখানে যেগুলো বিল্ডিং আছে সামনে আশেপাশে যেগুলো আছে সেগুলো আওয়ামী লীগ জন্য, কারো অফিস, কারো দোকান, কারো না কারো কিছু। অর্থাৎ কোথায় কে ঢুকলো না ঢুকলো চাইলে আওয়ামী লীগ সেটাকে কম বেশি নিয়ন্ত্রণ করতে পারে। তারা ফাট করে ওই জায়গায় মিটিংটি নিয়ে গেল, সরকারকে সেই জায়গাটা নিরাপদ করার কোনো রকম সময় সুযোগ তারা দিল না, একটি সিকিউর জায়গা থেকে ইনসিকিউর জায়গায় নিয়ে গেল। এবং কে করতে পারে আওয়ামী লীগের
জনসভার স্থান সময় পরিবর্তন এটি আর বলার প্রয়োজন হয় না। তারপর আরেকটি জিনিস চিন্তা করে দেখেন আপনারা, আমরা যদি জিনিসটাকে এভাবে চিন্তা করি, মুক্তাঙ্গনে মঞ্চ ছিল, এই যে মঞ্চ, আমরা একটি মঞ্চে দাঁড়িয়েছি, এখানে যদি হঠাৎ কিছু হয় তাহলে কিন্তু ছিটকে এদিকে আসবে, রাইট? আমরা যারা মঞ্চে আছি আমাদের কাছে চলে আসবে, সামনে কোনো কিছু নেই। আপনারা দেখেন শেখ হাসিনা গিয়ে বেগম আইভি রহমানকে কিন্তু অনেকবার বলে ডেকেছেন, এটা শেখ হাসিনা নিজেই বলেছে, অনেকবার বলে ডেকেছে যে আসেন আসেন আপনি ট্রাকে উঠেন, ট্রাকে উঠেন, ট্রাকে উঠেন, কয়েকবার বলে ডেকেছে। কিন্তু আইভি রহমান উনি তো আর জানতেন না যে ভিতরে কি হচ্ছে, উনি ওঠেননি, উনি নেতাকর্মীদের সাথে রয়ে গিয়েছে। ট্রাক ইটসেলফ কিন্তু উঁচু, মাটি থেকে উঁচু, তারপরে আবার ট্রাকের ভিতরটা কিন্তু চারিদিক ঘেরা। এখানে সেনাবাহিনীর মানুষ আছে, আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন যা বোঝাতে যাচ্ছি। ট্রাকটা কিন্তু ঘেরা, অর্থাৎ কাভার্ড। আপনি যদি ট্রাকের মধ্যেখানে দাঁড়ান, চারিদিক দিয়ে কিন্তু বডিটা বন্ধ করা, অর্থাৎ এখানে যদি কিছু হয়ও আপনি কিন্তু প্রোটেক্টেড, কম বেশি রয়ে যাচ্ছেন। আর তারপরে তো মানুষ আছে আপনাকে শিল্ড করার জন্য। আমরা কি যদি এইভাবে ধরে নিতে পারি না? আমরা তো ধরতেই পারি, কারণ এখন ঘটনা যা বলছে, ঘটনা যা বাস্তব, তার প্রেক্ষাপটে বলাই যায় যে শেখ হাসিনা খুব ভালো করেই জানতো যে কী ঘটতে যাবে। এবং শেখ হাসিনাকে যারা পরামর্শ দিয়েছিল বা যাদের সাথে শেখ হাসিনা পরামর্শ করেছিল, তারা বলে দিয়েছিল শেখ হাসিনাকে যে তুমি ট্রাকের মধ্যে থাকবা, ট্রাকটা প্রোটেক্ট করা আছে, তোমার কিছু হবে না। এবং ঘটনা যেরকম ঘটাতে চেয়েছিল, বিএনপি সরকারকে অপদস্থ করার জন্য, বিএনপি সরকারকে বিব্রত করার জন্য দেশ এবং জাতির সামনে, এবং একটা রাজনৈতিক ফায়দা তোলার জন্য সেটা তারা করতে ছিল। সেই জন্যই তারা এই ঘটনা ঘটেছিল। এই ঘটনা যে ঘটাতে পারে তার আরেকটি উদাহরণ দেখুন। কিছুদিন আগে আমরা দেখলাম কি, নারায়ণগঞ্জে তাদেরই দলের, নারায়ণগঞ্জে কয়েক মাস আগে নারায়ণগঞ্জে তাদের কয়েকটা 7জন না 8জন মানুষ গায়েব হয়ে গেল, দিনে দুপুরে ভরা কোর্টের সামনে থেকে গায়েব হয়ে গেল। পত্রিকার পাতায় দেখলাম, টিভির নিউজে দেখলাম, তাদেরই একজন নেতা ফোন করে বলল আমি আপাকে 5 মিনিটের মধ্যে জানিয়েছি, আপাকে 5 মিনিটের মধ্যে জানিয়েছে। তাহলে আপা ওই লোকগুলোকে বের করলো না। আপা যদি তখন সাথে সাথে, আপা যদি নিরপেক্ষই হতো, আপা যদি রুলই করতো, তাহলে আপা যদি সাথে সাথে বলতো র্যাবের ওখানে কারা আছে, এরকম ঘটনা ঘটেছে, আমি খবর পেয়েছি, 5 মিনিটের মধ্যে আমি এই লোকগুলোকে সামনে চাই। এটা কি সম্ভব ছিল না? একজন হেড এক্সিকিউটিভের পক্ষে এটা কোনো ব্যাপারই না, যখন সে ঘটনা জেনে গেছে। কিন্তু পরবর্তীতে আমরা সংসদে কি দেখলাম? সংসদে দাঁড়িয়ে দেখলাম যে সারা নারায়ণগঞ্জের মানুষ যাকে খুনি বলে জানে, এই ঘটনার পেছনে যে আছে, সারা বাংলাদেশের মানুষ যাকে খুনি বলে, যাদেরকে খুনি বলে জানে এই ঘটনার পিছে, দেখলাম আমরা প্রকাশ্যে শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে তাদেরকে প্রোটেকশন দিল। তার মানে ক্ষমতায় থাকার জন্য, নিজের স্বার্থ হাসিলের জন্য শেখ হাসিনা যে নিজের দলের মানুষকেও কিছু করতে কুণ্ঠিত বোধ করেন না, এরকম উদাহরণ একটা না, অনেক আছে, এরকম উদাহরণ অনেক আছে। সেই অবৈধ মন্ত্রীর যে ঘটনাটা বললাম আপনাদেরকে, এই যে শেখ সাহেব কিছু একটা দিয়ে দিল, এই কিছুর ব্যাপার এই বাপেরও ছিল, মেয়েরও আছে, এবং এই কিছুর জন্য দেশে আসতে অশান্তি। শুধু তাই নয়, দেখেন আপনি, একটা লোক সে সরকারি চাকরি করে, 2001 সাল নির্বাচন আসলো, সরকারি চাকরিতে থেকে নির্বাচন করা যায় না, এটা তো যে কেউ বোঝে নাকি? আচ্ছা, লোকটার নাম কি? কাহার আকন। সে হচ্ছে 21শে অগাস্ট কেসের আয়ু। কাহার আকন, সে পুলিশে চাকরি করে, 2001 সাল নির্বাচন হবে, চাকরিরত অবস্থায় সে চলে গেল কিশোরগঞ্জে নির্বাচন করার জন্য, তার দলের কাছে, তার মনোনীত দলের কাছে সে নমিনেশন চাইল। তার দলের লোকজনের সাথে অন্যদের গণ্ডগোল হলো, তার ভাইয়ের নামে কেস পর্যন্ত হলো, পুলিশ কেস পর্যন্ত হলো। যাই হোক, সে নমিনেশন পায় না। তো স্বাভাবিকভাবেই যখন সে সরকারি চাকরিরত অবস্থায় নির্বাচন করতে চেয়েছে, এটি হচ্ছে সরকারি আইনের বরখেলাপ। নির্বাচন হয়ে গেল, নতুন সরকার আসলো, যেহেতু সে একটি অপরাধ করেছে, তার শাস্তি স্বরূপ তার চাকরি গেল। 2008-এ যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, শেখ হাসিনা কোর্টের মাধ্যমে ডেকে, আবার এই যে কোর্টের মাধ্যমে যেরকম ইতিহাস সেন্সার করছে, ঠিক ওইভাবে কোর্টের মাধ্যমে ডেকে আবার তাকে চাকরি দিয়ে দিল।
এবং চাকরি দিয়ে তাকে এই কেসের আয়ু বানালো। এখন যেই লোক আওয়ামী লীগের নির্বাচনের মনোনয়নের টিকিট চায়, সেই লোকের পক্ষে কখনো কি নিরপেক্ষভাবে তদন্ত করা সম্ভব? সম্ভব নয়। বাংলাদেশে এই কেসটি আদালতে রয়েছে। আমি মাননীয় আদালতকে একান্তভাবে অনুরোধ করব যে এই যে শেখ হাসিনা স্থান পরিবর্তন করলো, আওয়ামী লীগ ফট করে স্থান পরিবর্তন করলো, এর রহস্য কি? বিচারের রায় দেওয়ার আগে এই রহস্য আপনাদেরকে বের করে দিতে হবে জনগণের সামনে। 1 নম্বর, এবং একজন পলিটিক্যালি বায়াসড মানুষ কিভাবে একটি অত্যন্ত সেন্সিটিভ কেসের তদন্তের আয়ু হয়, এটিও একটি প্রশ্নের ব্যাপার। কিভাবে সেই তদন্ত রিপোর্ট আদালত গ্রহণ করে, এটিও আদালতকে বলতে হবে জনগণের সামনে। নেতৃবৃন্দ, আজকে অনেকক্ষণ হয়ে গেছে, আপনারা অনেক বক্তব্য শুনেছেন। আমি মনে করি যে আজকে আমরা বিভিন্ন নেতৃবৃন্দ যারা বক্তব্য রেখেছেন তাদের কাছ থেকে আমরা অনেক কিছু জেনেছি, অনেক কিছু জানিয়েছেন আমাদের দলকে, দলের নেতৃবৃন্দকে, দলের কর্মীদেরকে। আমার অনুরোধ থাকবে, বারে বারে আজকে এই নিয়ে বোধহয় 3rd টাইম আমি বললাম, বিশেষ করে ইয়াং জেনারেশন তোমরা যারা আছো, যারা বিএনপিতে আছো, যারা যুবদলে আছো, যারা ছাত্রদলে আছো, যারা বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শকে পছন্দ করো, তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে ইতিহাসের যেই বিষয়গুলো, যে সত্য ঘটনাগুলো তোমাদের সামনে আমি তুলে ধরলাম, এই পয়েন্টগুলো তোমাদের সামনে আমি তুলে ধরলাম, এগুলো জানো, এগুলো শেখো এবং মানুষকে জানাও, মানুষকে শেখো। নেতৃবৃন্দ, আপনাদের কাছেও আমার অনুরোধ থাকবে, আপনারা ঘটনাগুলো আরও ভালো করে জানুন এবং আরও 10 জন মানুষকে জানতে সহযোগিতা করুন। নেতৃবৃন্দ, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আহ্বায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাকিস্তানি শাসন ক্ষমতা থেকে চেয়েছিলেন বাঙালিদেরকে মুক্ত করতে, চেয়েছিলেন স্বায়ত্তশাসন নয় বরং স্বাধীনতা, চেয়েছিলেন সমৃদ্ধ বাংলাদেশ, গণতান্ত্রিক ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক দেশ ও সমাজ ব্যবস্থা। তিনি শুধু চাননি তার এই চাওয়া, বাস্তবায়নেও জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন। এই কারণেই তিনি অমর, তার আদর্শের পতাকাবাহী এখন দেশে বিদেশে লক্ষ কোটি মানুষের হাতে। সুধীবৃন্দ, আজকের আমার বক্তব্যের পরিশেষে আগামী আন্দোলনের মাধ্যমে দেশে একটি সত্যিকার জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।